আপনারা কি জানেন আইনস্টাইন আর ওপেনহেইমার দুজনেই দাবা খেলতেন? শুধু খেলতেনই না, তাদের মধ্যে একবার দুর্দান্ত একটি ম্যাচও হয়েছিল। এই ম্যাচটি শুধু সাধারণ কোনো খেলা ছিল না, এতে ছিল গভীর চিন্তা ভাবনার পরিচয়। আইনস্টাইনের চালে যেমন ছিল পদার্থবিজ্ঞানের সূক্ষ্ম জ্ঞান, তেমনি ওপেনহেইমারের চালে ছিল নিউক্লিয়ার ফিজিক্সের জটিল ধাঁধা। তাদের এই খেলাটি যেন বিজ্ঞান আর বুদ্ধির এক অসাধারণ মেলবন্ধন। আলবার্ট আইনস্টাইন জার্মানিতে জন্মগ্রহণকারী তাত্ত্বিক পদার্থবিদ ছিলেন। তিনি আপেক্ষিকতার তত্ত্ব এবং বিখ্যাত সমীকরণ E=mc² উদ্ভাবন করেছিলেন। 1921 সালে তিনি ফটোইলেকট্রিক প্রভাবের ব্যাখ্যার জন্য পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পান। জুলিয়াস রবার্ট ওপেনহেইমার একজন মার্কিন পদার্থবিজ্ঞানী, যিনি পারমাণবিক বোমার জনক হিসেবে পরিচিত। তিনি ম্যানহাটন প্রকল্পের নেতৃত্ব দেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম পারমাণবিক বোমা তৈরি করে। চলুন সেই ঐতিহাসিক দাবা খেলার মুহূর্তে, যেখানে পদার্থবিজ্ঞানের দুই দিকপাল তাদের বুদ্ধিমত্তার প্রতিযোগিতা করেছিলেন। কী ছিল তাদের কৌশল, কে জিতেছিলেন, আর এই খেলা থেকে আমরা কি শিখতে পারি? পুরো বিশ্লেষণ জানতে ভিডিওটি দেখতে থাকুন। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। E4 দিয়ে খেলা শুরু করে আইনস্টাইন। E5, নাইট টু F3, অ্যাটাকিং পন, নাইট টু C6, ডিফেন্ডিং, বিশপ টু B5, অ্যাটাকিং নাইট, A6। তো এবার কোথায় যাবে বিশপ? আইনস্টাইন খেললেন বিশপ টু A4, B5, অ্যাটাকিং বিশপ, বিশপ টু B3। এবার F7 এর উইক পনকে টার্গেট করছে বিশপ, নাইট টু F6। এবার কিন্তু E4 পনকে অ্যাটাক করছে নাইট। তো এবার হোয়াইট কি খেলবে? আপনি যদি হোয়াইট নিয়ে খেলতেন, এই মুহূর্তে কি খেলতেন? একটু পোজ করে ভাবতে পারেন। তো দাবা খেলায় আপনারা যত পোজ করে অ্যানালাইসিস করবেন, আপনাদের দাবার দক্ষতা তত বাড়বে। তো এই মুহূর্তে কিন্তু চমৎকার একটি মুভ খেলে আইনস্টাইন। তো আপনারা অনেকেই হয়তো নাইট দিয়ে কিন্তু ডিফেন্ড করার চেষ্টা করতেন পনকে, বা কুইন দিয়ে কেউ ডিফেন্ড করতে চাইতেন, কেউ হয়তো পন দিয়ে ডিফেন্ড করতে চাইতেন। কিন্তু এই মুহূর্তে আইনস্টাইন খেলেন, তিনি কাসলিং করেন এবং একটি পনকে কিন্তু স্যাক্রিফাইস করে দেন। এটি একটি ট্র্যাপ, এবং দাবা খেলায় সবসময় যে আপনাকে ডিফেন্ড করতে হবে এমন কিন্তু না। তো বেটার অ্যাটাকিং পজিশন ক্রিয়েট করার জন্য অনেক সময় আপনাকে স্যাক্রিফাইস করতে হবে এবং ভাত পাততে হবে। তো এই E4 পনটি হচ্ছে একটি পয়জনাস পন এই মুহূর্তে, কারণ এটি যদি ক্যাপচার করে ব্ল্যাক, সেক্ষেত্রে হোয়াইট কিন্তু রুক বা কুইনকে কিন্তু নিয়ে আসতে পারবে, এবং এই E5কে যদি ওপেন করে, সেক্ষেত্রে ব্ল্যাক কিংকে কিন্তু টার্গেট করতে পারবে সহজেই, যেহেতু ব্ল্যাক কিং এখনও কাসলিং করেনি। তো ব্ল্যাক কিন্তু এই ট্র্যাপে পা দেয়, সে নাইট দিয়ে ক্যাপচার করে পনটিকে। তো আইনস্টাইন খেলেন রুক টু E1, অ্যাটাকিং নাইট, D5, ডিফেন্ডিং, A4, অ্যাটাক করছে পনটিকে। তো এখানে কিন্তু নাইট টু C3ও খেলা যায়, এটিও কিন্তু ভালো একটি মুভ। সেক্ষেত্রে নাইট টেক্স অন C3, ডি টেক্স অন C3। এবং দেখুন, কুইন এবং রুক উভয়ই কিন্তু সেমি ওপেন ফাইল পাচ্ছে, এবং দুর্দান্ত আক্রমণ করার কিন্তু সুযোগ পাচ্ছে হোয়াইট। তো এক্ষেত্রে কিন্তু খুব সহজেই হোয়াইট জিতে যাবে। তো যাই হোক, আমরা কিন্তু খেলায় পাই A4। তো ব্ল্যাক খেলে B4, D3, অ্যাটাকিং নাইট, নাইট টু C5। তো অ্যাটাক করছে বিশপকে। বিশপ কোথায় যাবে? তো আপনি হলে কি খেলতেন? তো বিশপকে সেভ করার দরকার নেই আসলে। এই মুহূর্তে কিন্তু চমৎকার মুভ রয়েছে, এবং সেটি হচ্ছে নাইট টু E5। দেখুন, এবার যদি নাইট সরায়, সেক্ষেত্রে কিন্তু ডিসকভার চেক হয়ে যাবে। তো ব্ল্যাক খেলে নাইট টু E7। এবং দাবা খেলায় বেশিরভাগ ক্ষেত্রেই আপনার নাইটকে যখন পেছনে নিয়ে আসতে হবে, সেটা কিন্তু আসলে খুব একটা ভালো ফল আনে না। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন, নাইট দিয়ে নাইট ক্যাপচার করলে কি হবে? তো চলুন দেখি। যদি নাইট ক্যাপচার করে নাইটকে, সেক্ষেত্রে ও রুক টেক্স অন E5, বিশপ টু E6, বিশপ টেক্স অন D5। এবং দেখুন, এটি কিন্তু উইনিং পজিশন হোয়াইটের জন্য। এই মুহূর্তে কিন্তু হোয়াইট খুব সহজেই জিততে পারত। তো যাই হোক, আমরা এই মুহূর্তে পাই নাইট টু E7।
তো ভবিষ্যৎ চেক থেকে কিন্তু বাঁচালো তার কিংকে। এরপর কুইন টু F3। তো এবার যদি ব্ল্যাক অন্যমনস্ক হয়ে বিশপ টু B7 খেলে, সেক্ষেত্রে কিন্তু কুইন টেক্স অন F7 চেকমেট হয়ে যাবে। যেহেতু ওপেনহেইমার একজন অন্যমনস্ক ব্যক্তি নন, তিনি ফাদার অফ অ্যাটমিক বম, তো তিনি কিন্তু এটি বুঝতে পারলেন। তিনি খেললেন F6, তো অ্যাটাকিং নাইট। তো হোয়াইট নিয়ে খেললে আপনি কি খেলতেন? আপনারা অনেকেই কিন্তু এই নাইটটিকে G4 নিয়ে আসতেন। এটি কিন্তু ডিফেন্সিভ মুভ হয়ে যেত এবং ব্ল্যাক কিন্তু তার পিসগুলোকে ডেভেলপ করার সুযোগ পেত। সেক্ষেত্রে হয়তো সে ইকুয়াল একটা পজিশন তৈরি করতেও পারত, বা খেলার ফল অন্যরকমও হতে পারত। তো আইনস্টাইন কিন্তু ডিফেন্সিভ খেলতে চাননি, যেহেতু তিনি অ্যাগ্রেসিভ একটি আক্রমণে ছিলেন। তো তিনি খেলেন কুইন টু H5। তিনি কিন্তু পাল্টা আক্রমণ করেন কিংকে, চেক G6। তো দেখুন, নাইট এবং কুইন উভয় পিস কিন্তু অ্যাটাকে রয়েছে। তো আপনি কি করতেন এই মুহূর্তে যদি হোয়াইট নিয়ে খেলতেন? তো এটি কিন্তু ক্রিটিক্যাল একটি পজিশন এই খেলার। একটু পোজ করে ভাবতে পারেন হোয়াইটের জন্য বেস্ট মুভ কি। তো আপনি যদি পেয়ে থাকেন, অবশ্যই আপনার ইলো 1300 হওয়ার যোগ্য, অর্থাৎ 1300-র উপরেই আপনার ইলো হওয়া উচিত বলে আমি মনে করি। এই মুহূর্তে আইনস্টাইন খেলেন নাইট টু G6, দুর্দান্ত একটি মুভ। H টেক্স অন G6 এবং কুইন টেক্স অন H8। খুবই শক্তিশালী অবস্থানে কিন্তু হোয়াইট, এবং এই নাইট দিয়ে এই পনকে ক্যাপচারকে কিন্তু একটি অ্যাটমিক বোমের মতোই কিন্তু আমরা বলতে পারি। হিরোশিমা এবং নাগাসাকির মতো কিন্তু দুর্ধর্ষ একটি মুভ এটি। যাই হোক, তো দেখা যাক ব্ল্যাক কিভাবে সামাল দেয় পরিস্থিতি। নাইট টু B3। তো এখানে আসলে এই নাইট দিয়ে বিশপ ক্যাপচার করলে আসলে কি লাভ হয় ব্ল্যাকের আমি জানি না। সে হয়তো এই পন স্ট্রাকচারকে ভেঙে দিতে চেয়েছে, কিন্তু এই নাইট কিন্তু ছিল অনলি অ্যাক্টিভ পিস ছিল ব্ল্যাকের। তো ব্ল্যাকের কিন্তু দেখুন বেশিরভাগ পিসি কিন্তু ডেভেলপড না। তো যাই হোক, এরপর কুইন টু D6 খেলে ব্ল্যাক। এক্ষেত্রে ব্ল্যাক কিন্তু খেলতে পারতো কিং টু F7। সেক্ষেত্রে কুইন টু H7 চেক, বিশপ টু G7, বিশপ টু H6, নাইট টু F5। তো এক্ষেত্রে কিছুটা কিন্তু প্রতিরোধ করতে পারতো ব্ল্যাক, যদিও হোয়াইট কিন্তু বেটার এই পজিশনে। তো যাই হোক, আমরা খেলায় পাই কুইন টু D6। এটি একটি ব্যাড মুভ, এবং বিশপ টু H6 খেলে হোয়াইট। দেখুন, বিশপের ওপর ডাবল অ্যাটাক, এবং বিশপকে কিন্তু ক্যাপচার করেই ছাড়বে হোয়াইট। তো কোনো ওয়ে নেই। এরপর কিং টু D7 খেলে ব্ল্যাক। তো বিশপ টেক্স বিশপ, বিশপ টু B7, কুইন টু G7, কুইন টু G7, রুক টু E8। তো যেহেতু ট্রিপল অ্যাটাক ছিল নাইটের ওপর, যার কারণে রুককে নিয়ে আসলো ব্ল্যাক। নাইট টু D2, C5। তো এই মুহূর্তে হোয়াইট নিয়ে খেললে আপনি কি খেলতেন একটু ভাবতে পারেন। এই মুহূর্তে কিন্তু চমৎকার একটি মুভ খেলেন আইনস্টাইন, রুক A টু D1। তো বোথ রুককে কিন্তু নিয়ে আসলেন, এবং দেখুন এই রুক কিন্তু ব্ল্যাক কিং এর বরাবর, অবশ্যই ভালো মুভ। এরপর A5 খেললো ব্ল্যাক। তো এই মুহূর্তে আরও একটি চমৎকার মুভ খেলে আইনস্টাইন, এবং সেটি হচ্ছে নাইট টু C4। তো কি করবে আসলে ব্ল্যাক? ব্ল্যাক যদি কুইন টু C6 খেলে, সেক্ষেত্রে রুক টেক্স অন E7 চেক, রুক টেক্স অন E7, বিশপ টেক্স অন E7, D টেক্স অন C4, D টেক্স অন C4 চেক, কিং টু C8, রুক টু D8 চেক, কিং টু C7, বিশপ টেক্স অন C5 চেক, কুইন টু D7, কুইন টেক্স D7 চেকমেট। তো যার কারণে এই মুহূর্তে কিন্তু ব্ল্যাক কুইন কিন্তু অ্যাটাকে রয়েছে, তবুও কিন্তু সে আসলে কুইনকে সরায় না।
ডি টেক্স অন c4, নাইট কি ক্যাপচার করে, পন টেক্স পন, কুইন টু d1, রুক টু d1 চেক, কিং টু c8, বিশপ টু e7। তো কি করবে আসলে ব্ল্যাক এই মুহূর্তে? সে যদি তার বিশপকে খেলে c6 এ, হোয়াইট খেলবে বিশপ টেক্স অন c5, g5, বিশপ টু b6, বিশপ টু e4, কুইন টু c7 চেকমেট। তো আসলে ব্ল্যাকের জন্য কিন্তু এই মুহূর্তে আসলে সারভাইভ করা অসম্ভব, এটা কিন্তু বুঝতে পারে ওপেনহেইমার। তো যার কারণে এই বিশপ টু e7 খেলার সাথে সাথেই রিজাইন করে দেয় ওপেনহেইমার এবং বিজয়ী হন আলবার্ট আইনস্টাইন। আইনস্টাইনের অ্যাকুরেসি 88.7। মিডল গেমে দুর্দান্ত খেলেন আইনস্টাইন। চলুন দ্রুত আবারও দেখি খেলাটি।